বিভিন্ন জায়গার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে আমাদের নজর থাকছে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। ভোটের শতাংশ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে নজর রাখতে হচ্ছে বহরমপুরের দিকে। কেন? বহরমপুরে কিন্তু ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হচ্ছে অধীর চৌধুরী, যিনি প্রাক্তন লোকসভার দলনেতা। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জয়ের জন্য ইতিমধ্যেই কিন্তু দু দলের নেতৃত্বরা তারা বিভিন্ন জায়গায় প্রচার সেরেছেন, জননেতাদের সাথে তারা কথাও বলেছেন। আমরা সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি যে ইউসুফ পাঠান থেকে শুরু করে অধীর চৌধুরী তারা কিভাবে প্রত্যেকটি ভোট গ্রহণ পর্বে যাচ্ছেন, ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন, বিভিন্ন বিষয় তারা অবজার্ভ করছেন। অর্থাৎ বহরমপুরে কেমন ভোট চলছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দুই প্রার্থী মাঠে ময়দানে সকাল থেকেই নেমে পড়েছে। আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। আমার স্টুডিওতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং শ্রেয়সী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমি বিস্তারিত তোমার সাথে আলোচনা করব। তারপরেই রয়েছে সমাজ সচেতক ও প্রকৌশলী বিশ্বজিৎ চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শ্রেয়সী, তোমার কাছে প্রথমেই যাচ্ছি। বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে একদিকে রয়েছে ইউসুফ পাঠান, একেবারে চেনা মুখ, যারা ক্রিকেট প্রেমী, শুধুমাত্র ক্রিকেট প্রেমী আমি বলবো না, গোটা দেশবাসীর এক প্রকার চিহ্নিত বা জনপ্রিয় একটা মুখ। অন্যদিকে রয়েছে অধীর চৌধুরী, যা কংগ্রেসের একজন পোড় খাওয়া নেতৃত্ব। কি বলবো, আজ ভোট গ্রহণ পর্ব চলছে। প্রথমত নমস্কার, আপনাদের চ্যানেলকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে আজ এখানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গে খুব ভালো ভোট পার্সেন্টেজ চলছে, সকাল 9টা পর্যন্ত যা ছিল। অধীর চৌধুরীর কথা যদি আমি বলি, অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় জননেতা, একজন ডাইনামিক লিডার। উনি বহুবার এই অঞ্চল থেকে, এই এলাকা থেকে সাধারণ মানুষের হয়ে লড়াই করেছে এবং জয়ী হয়েছেন। ওনার বিরুদ্ধে যেই লড়াই করুক, আমাদের বিশ্বাস যে উনি যেভাবে যে কোনো সমস্যায় মানুষের পাশে থেকেছেন, ওই এলাকার মানুষ অধীর চৌধুরীকে খুব ভালোভাবে চিনেন এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষই অধীর চৌধুরীকে ভালোভাবে চিনেন। এবং অধীর চৌধুরী বর্তমানে কংগ্রেসের লোকসভার একজন বিরোধী দলনেতা, একজন কেন্দ্রীয় নেতৃত্ব উনি বর্তমানে। সেই দিক থেকে দেখতে গেলে অধীর চৌধুরী বিপুল ভোটে, মানুষের বিশ্বাসে বিপুল ভোট নিয়ে জয়ী হবেন, এটা আমাদের বিশ্বাস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরী তিনি অনেকটাই আত্মবিশ্বাসী, কিন্তু ইউসুফ পাঠান তিনি বলছেন যে এবার তিনি ওই কেন্দ্র থেকেই জয়ী হবেন, কেননা এবার তৃণমূলের উপরে বাংলার যারা ভোটাররা রয়েছে তারা আস্থা রাখছে। এই যে তৃণমূলের সাথে কংগ্রেসের দ্বন্দ্ব, যেটা প্রকাশ্যে একদিকে ইন্ডিয়া জোটের রয়েছে তারা শরিক, অন্যদিকে বাংলায় একেবারে দ্বন্দ্ব, এই বিষয়টাকে কি সাধারণ মানুষ মেনে নেবে? সে জায়গায় কি ভোট বাক্সে কোনোভাবেই প্রভাব পড়বে না, কি মনে করো? না, আমার মনে হয় না কোনোভাবে প্রভাব পড়বে। কারণ পশ্চিমবঙ্গের যে বিষয়টা রয়েছে, অধীর চৌধুরী যিনি পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় জননেতা, ওই এলাকার দীর্ঘদিনের উনি সাংসদ, ওই এলাকা থেকে ওই এলাকার সাধারণ মানুষ প্রত্যেকটি ভোটারের সঙ্গে ওনার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে, ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে। এবং তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন উনি সেখানকার নতুন। ওনাকে হয়তো ক্রিকেটের মাঠে মানুষে দেখেছে, কিন্তু রাজনৈতিক ময়দানে এবং সেখানকার এলাকায় মানুষের কাছে উনি নতুন। উনি ওখানকার যে যারা সাধারণ জনগণ রয়েছে তারা যখন বিভিন্ন রকম সমস্যায় পড়েন, যখন সমস্যার সম্মুখীন হন, তখন অধীর চৌধুরীকে ওনারা যেভাবে সবসময় ওনাদের পাশে পান, সেইভাবে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন ওনাকে পাবেন সেটা ওরা সাধারণ মানুষ বিশ্বাস করেন না। সেই জন্য যে অধীর চৌধুরীর যে রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ দেখেছেন, অধীর চৌধুরীকে মানুষ চিনেন, অধীর চৌধুরীকে ব্যক্তিগতভাবেও সবাই চিনেন, সেই কারণে অধীর চৌধুরীর সেখানে জয়ী হওয়ার জয়ী নিয়ে আমরা স্পষ্ট একদম। আমরা এবার দর্শকদের সামনে তুলে ধরবো যে অধীর চৌধুরী তিনি কি বলছেন আজকের এই ভোট গ্রহণ পর্ব থেকে, শোনাচ্ছি। यूसुफ पठान एक बड़े क्रिकेटर है,
श्रीलंका में खेल रहे हैं। अगर यूसुफ पठान के प्रति ममता बनर्जी की जरा सा उनको सम्मान देने की जरा सा उनकी मंशा रही, अगर रही थी तो उनको राज्यसभा में ला सकते थे। सीधा एकदम बहरमपुर लोकसभा में उनको लाकर ममता बनर्जी उनका यही मंशा थी, मकसद यही थी कि मुसलमान वोटों में विभाजन हो, ध्रुवीकरण हो। देखिए, मोदी जी और बीजेपी पार्टी सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति करते हैं, ये सारे देशवासी को नहीं, सारे दुनिया को पता है। पहले तो देशवासी को पता चलते थे, अभी दुनिया कह रहे हैं कि मोदी जी सांप्रदायिक ध्रुवीकरण की सियासत करते हैं। लेकिन बंगाल में अग्निकन्या ममता बनर्जी वो भी मोदी जी के पीछे नहीं रही। अरे भाई, हाथ में नाम ये भी कहने लगी कि हम भी किसी से कम नहीं जब तक सांप्रदायिक ध्रुवीकरण की राजनीति की सवाल हो। वो बहरमपुर मुझे हराने के लिए एक व्यक्ति को लाए, और जो व्यक्ति अब तक एक सब मोदी जी के खिलाफ और गुजरात में गोधरा बिल्किस बानो की जो मुद्दा, एक बात उनको जुबान से नहीं निकले, उल्टे वो कहते हैं कि मोदी जी के लिए उनका गर्व महसूस होते हैं। तो पता लगाइए कि ये मोदी जी और दीदी की सेटिंग के अलावा और क्या हो सकते हैं। तो आप बलि का बकरा क्यों कह रहे हैं उनको? मुझे हराने के लिए दीदी ने एक क्रिकेटर को इस्तेमाल किया, जिनका हारना बिल्कुल तय है, नंबर 1। नंबर 2, टीएमसी पार्टी एक तरफ कह रही है कि हम लोग मुसलमान, तुम इतने बार तुम दादा को वोट दे, भाईजान को वोट दो। दूसरी तरफ हिंदुओं को ये सलाह दे रहे हैं ये टीएमसी पार्टी कि हिंदू तुम सारे बीजेपी को वोट दो क्योंकि पठान हारेगी। तो ये जो दो मुहिया राजनीति टीएमसी पार्टी ने किए हैं, सारे यहाँ के लोगों को पता चल गया। देखिए, हमारा डिस्ट्रिक्ट मुर्शिदाबाद, यह सांप्रदायिक राजनीति की कभी सफलता नहीं मिलेगी, इसलिए ये मुर्शिदाबाद जिला हो सकता, ये माइनॉरिटी डोमिनेटेड डिस्ट्रिक्ट जरूर है, संख्यालघु अध्युषित इलाका जरूर है। 70% मान लीजिए संख्यालघु यह रहते हैं, मतलब अल्पसंख्यक, जिसका अल्पसंख्यक कहते हैं, और बांग्ला में हम संख्यालघु कहते हैं। अल्पसंख्यक को संख्या तादाद, हमारे डिस्ट्रिक्ट में अल्पसंख्यक की तादाद लगभग 70%। अच्छा, सारे हिंदुस्तान में परसेंटेज की मतलब आंकड़े के हिसाब से सबसे ज्यादा मुसलमान रहते हैं कश्मीर की अनंतनाग जिले में। उसके बाद एब्सोल्यूट टर्म में सबसे ज्यादा मुसलमान रहते हैं हमारे डिस्ट्रिक्ट मुर्शिदाबाद में। फिर भी ये डिस्ट्रिक्ट में मैं दिल्ली से ब्राह्मण पुत्र प्रणब मुखर्जी को लाए थे और जंगीपुर क्षेत्र में उनको उतारे गए थे, आपको सारी शायद जानकारी है। और वो एक मुसलमान उम्मीदवारों को हरा के हिंदुस्तान की राजनीति में सबसे पहली बार वो नुमाइंदे बने। तो इसलिए मुर्शिदाबाद जो डिस्ट्रिक्ट है, यहाँ के आम लोग सांप्रदायिक सोच को कभी ये मान्यता नहीं देते, सांप्रदायिक सोच को ये बार बार नकारते रहते। फिर भी ममता बनर्जी की कोशिश रही कि कम से कम अधीर चौधरी तो हारे, चाहे इसके बदले अगर बीजेपी जीत जाए तो कोई फर्क नहीं पड़ते। इसलिए एक पार्टी जो पठान के लिए भाई को वोट दो, दादा को हराओ एक नारा लगाते हैं, वो पार्टी हिंदू एरिया में जाकर ये कहते हैं कि मौका मिले है, पठान हारेगी, अभी बीजेपी को जीतने का बड़ा गोल्डन अपॉर्चुनिटी आ गया है। तो यही दो मुहिया राजनीति बंगाल के लोग जानकारी में लाए और साथ साथ मुर्शिदाबाद के लोग को पता चल गया। थैंक यू। अभी तक छोटे मोटे भाई क्यों हाथ निस ना लग गया रवि जी बूम। अब तक मेरा लोकसभा क्षेत्र में ऐसा कोई बड़ा घटना नहीं घटी। छोटे मोटे दो चार जगह एजेंट वालों को घुसने नहीं दिए गए थे, कहीं कहीं जगह एजेंट को धक्के मार के निकाले भी गए थे, लेकिन तुरंत हमारे पार्टी और हमारे सारे कार्यकर्ता उनकी सक्रियता की बदौलत हमें तुरंत सारे खबर चुनावी आयोग को हम लोग बताया और चुनावी आयोग ने भी काफी हरकत के बाद सारे अब तक की
इन टीएमसी पार्टी की गुंडों के सारे जो कारतूत है उनको विफल करने में सक्षम हुई। फिर भी शुरू हुई, धीरे धीरे आगे क्या स्थिति आएगी मैं तो अभी इसी वक्त कहने की स्थिति में नहीं हूं। लेकिन एक बात तो मैं जरूर कहूंगा कि चुनाव आयोग काफी सक्रिय है, ये तो मैं जरूर कहूंगा। जहां जो देखते हैं जरूर कहूंगा। ये अब तक की स्थिति ऐसा है कि আপনারা শুনলেন অধীর চৌধুরীর বক্তব্য। আর সেই বিষয়ে আমি আরেকটু বিস্তারিত জানবো। আমার সাথে স্টুডিওতে রয়েছে সমাজ সচেতক এবং প্রকৌশলী বিশ্বজিৎ চক্রবর্তী। বিশ্বজিৎ বাবু, একটা প্রশ্ন অবশ্যই করতে হচ্ছে। একদিকে ইউসুফ পাঠান বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন, অন্যদিকে অধীর চৌধুরী বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যাচ্ছেন, বিভিন্ন বিষয় অবজার্ভ করছেন। কিন্তু কিছুক্ষণ আগেই যখন অধীর চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি ওনার প্রতিক্রিয়া দিচ্ছিলেন, তখন একটা বিষয় বা তিনি এক প্রকার ইউসুফ পাঠানকে নিয়ে বিস্ফোরক হয়েছেন। তিনি বলছেন যে ইউসুফ পাঠানকে রাজ্যসভায় পাঠানো হবে। কি মনে হয়, ভাগের মুখে ঠেলে দিয়ে এক প্রকার তৃণমূল নেতাকে অসম্মান করলেন তিনি? কি বলবেন? না, এটা অ্যাকচুয়ালি এবার যে 2024 যে ইলেকশনটা, এটা খুব ভাইটাল ইলেকশন। ভাইটাল ইলেকশন অস্তিত্বের জন্য লড়ছে অনেকেই এখানে, এবং যে যার জায়গাতে কেউ জায়গা ছাড়তে চাইছে না। ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটাই হচ্ছে এখন। ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের অধীর চৌধুরী কিন্তু অত্যন্ত পোরখাওয়া নেতা কিন্তু বলা যেতে পারে। উনি অনেক কঠিন সময়েও কিন্তু জিতে এসেছেন, কিন্তু যার ফলে তৃণমূল কংগ্রেস ওনাকে টার্গেট করছেন যে পশ্চিমবঙ্গ থেকে। এটা বোঝা যাচ্ছে অনেক আগে থেকে বিভিন্ন জায়গাতে কংগ্রেসের রিভাইভেলের চেষ্টা করে যাচ্ছেন অধীর চৌধুরী, আর তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে কোণঠাসা করার জন্য একদম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কারণ ওরা জানে যে এই যে কংগ্রেসের যে ভোটটা ডিভাইড হবে, এই ভোটটা হয়তো তৃণমূল পেতে পারে এই টার্গেটে। তো কংগ্রেস থেকে সুধাকর চৌধুরী কংগ্রেসকে কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে পুরো মানে একটা নেগলিজিবল পার্টে নিয়ে যেতে চাইছেন। তো ওই জায়গাতে অধীর চৌধুরী যেটা বলতে চাইছেন এখন, যেটা বললেন সেটা হচ্ছে কি যে ইউসুফ পাঠানকে যদি সম্মান জানানোর প্রয়োজন হতো তাহলে ওনাকে রাজ্যসভাতে পাঠালেই তৃণমূল ভালো করতেন। এখানে নামিয়ে দিয়েছেন, মানে উদ্দেশ্য উনি প্রকারান্তরে যেটা বলেছেন যে বিজেপিকে আমরা এপিসমেন্ট বা একটা ইয়ে করা, এই কি বলে ধর্ম নিয়ে রাজনীতি এরকমের একটা আমরা দোষারোপ করি অনেক সময়। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যায় যে তৃণমূল বলল যে আমিও কোনো অংশে কম না। এটা করে উনি অধীর চৌধুরীকে হারানোর জন্য এখানে একজন মুসলিম ক্যান্ডিডেট দিয়েছেন, যাতে অধীর চৌধুরী মুসলিম ভোটটাকে ভাগ করে। অধীর চৌধুরীর কিন্তু এই কেন্দ্রের মানে একটা বিরাট অংশ মুসলিম ভোটদাতা কিন্তু অধীর চৌধুরীকে ভোট দেন এখানে। এই কারণেই ওনাকে উনি যাতে হারেন এই কেন্দ্রে, মানে ইউসুফ পাঠান জিতুক না জিতুক, ইউসুফ পাঠান অধীর চৌধুরী যাতে হারেন, এটার জন্য ওনার বক্তব্যটা এটাই আমার মনে হয়েছে। এটা আর কি, এটা তো সত্যি কথা বলতে কি এবারের ইলেকশনের ওই যে পার্টটা, যেটা এটা অনেকের জন্যই এটা পরে ডিসকাশনে বলা যেতে পারে। এবারের ইলেকশন কিন্তু খুব ভাইটাল ইন দ্য সেন্স, এবারের ইলেকশনে ডিলিমিটেশন নেক্সট ইলেকশনে হওয়ার চান্স দেখা যাচ্ছে 2026 এর পরে, মানে 2029 ইলেকশনে। তখন কিন্তু আমাদের এখানে যে টোটাল নাম্বার অফ সিটস বেড়ে যাবে প্রায় 200 মানে একটা হিউজ নাম্বার। আজকে দেখুন প্রায় 750 ক্রস করে যাবে এটা। তো 750 ক্রস করে যাবে, এবং স্টেট ভিত্তিকও যেমন ধরুন ইউপিতে অনেক বেড়ে যাচ্ছে, 80 জায়গায় 128, বিহারে 70 জায়গায় হয়ে যাচ্ছে, এখানে আপনার 40 জায়গায় 70 হয়ে যাচ্ছে, মহারাষ্ট্রে এইরকম বাড়ছে অনেকটা, 48 জায়গায় 68 সম্ভবত। তো এরকম ভাবে অনেক জায়গাতে, বিশেষ করে আপনার পুরোটা নর্দার্ন বেল্ট, ওয়েস্ট বেঙ্গলও বাড়বে অনেকটা। যখন বাড়বে তখন নেক্সট ইলেকশনে কি হবে এটা নিয়ে অনেক দলেরই একটা মানে শিরোপীড়া বলা যেতে পারে, ওদের একটা টেনশন যে আর পুরোটা, বিশেষ করে নর্দার্ন বেল্টটাতে যে এরকম হচ্ছে। ওই আরেকটা অস্তিত্বের লড়াই হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যার কারণে গিয়ে, যে এটা হলে ধরুন ন্যাশনালিস্ট পার্টি গুলোর অ্যাডভান্টেজ। ওয়ান নেশন ওয়ান ইলেকশনে আমরা আসবো, কিন্তু এর আগে ইউসুফ পাঠান কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, সেই বিষয়টা একবার তুলে ধরছে আমাদের দর্শকদের সামনে। आपका क्या
आज के लिए अनुभव, तैयारी, अरे और कोई ठीक है सर बोलिए जी जीत का कितना भरोसा, आज का दिन आपके लिए कितना बहुत बड़ा दिन है मेरे लिए भी और बहरामपुर के लिए भी। मुझे बहुत भरोसा है आज के दिन पे और मैं सुबह से उठा हूँ और लोगों के मैसेजेस भी देख रहा हूँ और व्हाट्सएप पे फोटोज वगैरह भी देख रहा हूँ। बहुत अच्छे से वोटिंग हो रहा है और बहुत अच्छा लग रहा है मुझे और बहुत एक्साइटेड हूँ आज के दिन के लिए। यूसुफ कोई कंप्लेन आया है अभी तक? यही कंप्लेन आया है कि बहुत अच्छे से वोटिंग हो रहा है और बहुत शांतिपूर्वक वोटिंग हो रहा है। रेजीनगर में कुछ कंप्लेन आया? नहीं, मैंने बिल्कुल भी ऐसा कुछ नहीं सुना और ये आप मुझे बता रहे हैं क्योंकि समय से मैं लोगों से बात कर रहा हूँ, टीम से बात कर रहा हूँ, तो बहुत अच्छे से वोटिंग हो रहा है। बहुत सारे लोग वोटिंग कर रहे हैं और बहुत ही शांतिपूर्वक वोटिंग हो रहा है। यूसुफ जी कहाँ जाएंगे आज अभी? वो प्रोग्राम आई थिंक आपके ग्रुप में दे दिया है, व्हाट्सएप ग्रुप बनाया है आप लोगों का, तो आप वहाँ पे चेक करिए कि प्रोग्राम क्या क्या किया है और उसी के ऊपर पूरा प्रोग्राम चलेगा। बूथ पे घूमेंगे जहाँ पर वोटर लोग वोट देते जा। আপনারা শুনলেন ইউসুফ পাঠানের বক্তব্য, অর্থাৎ অধীর বনাম ইউসুফ পাঠানের লড়াই কিন্তু ইতিমধ্যে উপভোগ করছেন বহরমপুরবাসী। কেননা বহরমপুরে যেহেতু ভোট গ্রহণ পর্ব চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, অগ্নি পরীক্ষা চলছে দুই প্রার্থীর জন্যই, তাই সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে ভোট গ্রহণ পর্ব। আমি যাচ্ছি শ্রেয়সীর কাছে পুনরায়। শ্রেয়সী, এই মুহূর্তে কিন্তু কংগ্রেসের যারা পোলিং এজেন্ট রয়েছে বা যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত অভিযোগ করছে যে সই নাকি গোলমেল রয়েছে, যার জন্য পোলিং এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে। আপনাদেরই ইন্ডিয়া জোটের তিনি শরিক, একেবারে প্রথম সারির শরিক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উনার যারা কর্মী সমর্থকরা রয়েছে তারাই আপনাদের বিভিন্ন যে দলীয় অফিস রয়েছে বা আপনাদের পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে মানে একেবারে জোরপূর্বক ভাবে ভোট গ্রহণ পর্ব থেকে সরিয়ে আনার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা স্টেটের একটা আলাদা আলাদা রকম ভাবে উনি হতে পারেন আমাদের ইন্ডিয়া জোটের শরিক, কিন্তু প্রত্যেকটা স্টেটেরই একটা আলাদা আলাদা ইস্যুতে লড়াই হয়। প্রত্যেকটা স্টেটের একটা মানে আলাদা ওনাদের লড়াইয়ের একটা আলাদা রকম পদ্ধতি থাকে। তো এই যে বিষয়গুলো আমরা দেখেছি যে যখন যে স্টেটে যারাই ক্ষমতায় থাকে তারাই তখন বিরোধী যারা থাকে ওনাদের যে পুলিং এজেন্ট থাকে, ওনাদের যে বুথ অফিসগুলি থাকে, পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া, পুলিং এজেন্টের উপর আক্রমণ করা, পুলিং এজেন্টদেরকে বুথে যেতে আটকানো, ভোটারদের আটকানো, এই সমস্ত ঘটনাগুলি ঘটে থাকে। আমাদের রাজ্যেও সেম ঘটনা ঘটেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে যখন প্রথম দফায় দ্বিতীয় দফায় ভোট হয়েছিল পূর্ব এবং পশ্চিম আসনে, তখনও সেম ঘটনাই ঘটেছে। পশ্চিমবঙ্গেও আজ সেম ধরনের ঘটনাই ঘটছে। আমিও লক্ষ্য করেছি যে আমাদের দলের যারা পুলিং এজেন্টরা রয়েছে অনেক ভোটারদেরকেও আটকানোর চেষ্টা করা হয়েছে, পুলিং এজেন্টদেরকে বুথ থেকে বের করানোর চেষ্টা চলছে। এই সমস্ত ঘটনাগুলিও যারা শাসক দলে থাকে তারা ঘটিয়ে থাকে, কিন্তু সেটা হতে পারে উনি আমাদের দলের ইন্ডিয়া জোটের শরিক, কিন্তু স্টেট ওয়াইজ পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেস আর তৃণমূলের মধ্যে লড়াই রয়েছে। কোথাও সিপিএম এর সাথেও লড়াই রয়েছে, অবশ্যই কেরলের সিপিএম এর সঙ্গে লড়াই রয়েছে, কিন্তু স্টেট, আমি প্রথমেই বললাম যে স্টেট ওয়াইজ সেই বিষয়গুলো, যে আমাদের যে স্টেটের যে ইস্যুগুলো রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে লড়াই হচ্ছে, সেদিক থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে লড়াই রয়েছে এবং সেই কারণেই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। একদমই। আমি যাচ্ছি সমাজ সচেতক প্রকৌশলী বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে। আপনি যেহেতু একজন সমাজ সচেতক, কি বলবেন? সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একেবারে ধুমধুমার পরিস্থিতি, কোথাও মারধরের ঘটনা, কোথাও রক্তক্ষয়ী সংঘর্ষ। একদিকে যখন নির্বাচন কমিশন বলছে যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে যথেষ্ট নজর রয়েছে, কেন সেখানে প্রতিনিয়ত এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ, কি বলবেন? সত্যি অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গ সারা
দেশকে একটা এক্সাম্পল দেখাতো যে আমরা শিক্ষায় দিকে সব দিকে এগিয়ে আছি। আর এখন হচ্ছে কি উল্টো হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গ সব সময় এই ধরনের বিশেষ করে ইলেকশনের সময় মানে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ, দাঙ্গা হাঙ্গামা, মহিলাদের হুজ্জুতির চূড়ান্ত, গতবার বিধানসভা ইলেকশনের সময় বা পরবর্তী সময় আমরা এগুলোর বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখেছি। অ্যাকচুয়ালি ইলেকশন হচ্ছে কি এই যে একটা যে পর্ব, এটা জনগণরা যতক্ষণ সচেতন হচ্ছে এই জায়গাটাতে মানে এই যে পোলিং পার্টি, ইলেকশনের যে পলিটিক্যাল পার্টিগুলো, এই পার্টিগুলো মানে যা তা করে যেতে পারেন ওদের নিজস্ব স্বার্থের জন্য। অ্যাকচুয়ালি এখন দেখা যাচ্ছে পলিটিক্সে যে কারণে আসার কথা একটা লোক যে সেবামূলক কাজের জন্য, এটা না করে একটা বড় অংশের লোকের এটা একটা মানে একটা আপনি বলতে পারেন ব্যবসার রাস্তা হয়ে গেছে এটা, এবং এটার জন্যই যত রকমের গন্ডগোল আপনি দেখুন। তাছাড়া এই যে দেখুন না, মানে জোট আছে অথচ জোটের এগেইনস্টেই এরকম রক্তক্ষয়ী। আর এখানে কিন্তু অধীর চৌধুরী কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু প্রশংসা করেছেন মনে হলো, হ্যাঁ, যে ইলেকশন কমিশন চেষ্টা করছে সব ঠিকঠাক করতে। মানে প্রসঙ্গটা হচ্ছে এখানে যে জনগণের সচেতন হয়ে এই ধরনের এইগুলোকে মানে যারা বিশেষ করে হামলা হুজ্জুতির দিকে যাচ্ছে বেশি করে, ওদেরকে একটা লেসন দেওয়ার দরকার আছে আর কি। এটা জনগণ সচেতন হলে পরে এটা অন্য স্টেটে হচ্ছে না। দেখুন আপনি অন্য জায়গাতে হয়তো বলতে পারেন পোলিং পার্সেন্টেজ কম হচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু অন্য প্রবলেম হচ্ছে না। পোলিং পার্সেন্টেজ কম হওয়ার পিছনে অন্য কারণ আছে, কিছু অন্য কারণও আছে। পোলিং পার্সেন্ট ডিজায়ারেবল, ইন্ডিয়াতে পোলিং পার্সেন্টেজ কখনো আপনার 67.4 এর উপরে যায়নি। সেই ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো পশ্চিমবঙ্গের জনগণের আরো অনেক সচেতন হয়ে একটা শিক্ষা দেওয়া উচিত যে এই ধরনের বিশেষ করে এই যে বা ধরুন এই বিশেষ করে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয় এইগুলো পশ্চিমবঙ্গ দেখার মতো, যে খুব বাজে এক্সাম্পল সেট করার মতো আর কি। সারা দেশে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা হোক বিধানসভা হোক একই চিত্র দেখা যাচ্ছে এবং সব জায়গাতে বোঝা যাচ্ছে পরিষ্কার লাভ ক্ষতির হিসেবের জন্য এই ধরনের গুলো করা হচ্ছে। আমি এবার সরাসরি যোগাযোগ করেছি মুর্শিদাবাদ থেকে, সাংবাদিক যুক্ত হয়ে গেছে রক্তিম সিদ্ধান্ত, গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট আমাদের সামনে তুলে ধরবে। রক্তিম, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছো মুর্শিদাবাদ জুড়ে? একদিকে তৃণমূল বলছে কোনো ধরনের অভিযোগ নেই, শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব চলছে, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বরা, বিজেপির নেতৃত্বরা বলছে যে উশৃঙ্খল পরিস্থিতি, পোলিং এজেন্টদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বারণ করা হচ্ছে, কি বলবে? দেখো, সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত একটি অশান্তির মধ্য দিয়ে মুর্শিদাবাদের যে বহরমপুর লোকসভা, সে বহরমপুর লোকসভার নির্বাচন শুরু হয়েছে। আমরা যেটা দেখেছি মুর্শিদাবাদের সেই সালার এলাকায় কিন্তু পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ, বড়োয়ায় সেখানে পোলিং এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ, যদিও পরবর্তীকালে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পাশাপাশি আমরা যেটা দেখলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানে কার্যত একেবারে লাঠিচার্জ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারণ সেখানে জমায়েত হয়েছিল এবং সেই জমায়েত হঠাৎই কার্যত লাঠিচার্জ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি প্রদেশ কংগ্রেস সভাপতি, যিনি বহরমপুরের কংগ্রেস প্রার্থী, তিনি কার্যত বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং তিনি ভোট ঠিকঠাক হচ্ছে কিনা সে বিষয়টি লক্ষ্য রাখছেন। পাশাপাশি ডক্টর নির্মল সাহা, যিনি বিজেপি প্রার্থী, তিনিও আজ সকালবেলায় নিজের কেন্দ্রে বুথ দিয়ে বহরমপুরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছেন। পাশাপাশি ইউসুফ পাঠান, তৃণমূল প্রার্থী, তিনিও কার্যত বহরমপুরের যে বেলডাঙ্গা বিধানসভা, সেই বেলডাঙ্গা বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলডাঙ্গা বিধানসভার বিভিন্ন বুথে ইউসুফ পাঠানকেও দেখা যাচ্ছে। পাশাপাশি যেটা এখনো পর্যন্ত যেটা বলা যায়, এখনো পর্যন্ত অন্যান্য বার যে ধরনের অশান্তি মুর্শিদাবাদ জেলাবাসী দেখে, সে ধরনের অশান্তি এখনো পর্যন্ত কিন্তু সৃষ্টি হয়নি, এটা কিন্তু এখনো পর্যন্ত বলা চলে। একদমই। সেক্ষেত্রে নিরাপত্তা কেমন দেখছো? বিভিন্ন জায়গায় তো বিজেপির অফিস ঘর ভাঙচুর করা হচ্ছে, সেই জায়গায় নিরাপত্তা কেমন রয়েছে? দেখো, মুর্শিদাবাদের এই বহরমপুর লোকসভা কেন্দ্রের জন্য 73 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে এবং 73 কোম্পানি সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই যারা রয়েছেন তারা বিভিন্ন বুথে বুথে রয়েছেন। প্রত্যেকটি বুথে আমরা যেটা দেখছি 5 থেকে 6 জন করে সেন্ট্রাল ফোর্স এবং 2 জন রাজ্য পুলিশের জওয়ান রয়েছে এবং পিওআরটি টিম বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু
পুলিশ বা সেন্ট্রাল ফোর্সকে দেখা যাচ্ছে। তবে যে অভিযোগ যেগুলি আসছে বিজেপি বা কংগ্রেস বা অন্যান্য দলের পক্ষ থেকে, সেই অভিযোগগুলি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা বেশি নেই বলাই চলে। কারণ এখনো পর্যন্ত যেখানে যেখানে অভিযোগ আসছে, নির্বাচন কমিশন বা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর কাছে যে অভিযোগগুলি জমা পড়ছে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেখানে তৎক্ষণাৎ পৌঁছে যাচ্ছে ফোর্স, এবং সেখানে গিয়ে তারা একদম কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। একদমই। আমরা দেখেছিলাম সকালে অধীর চৌধুরী যিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরছিলেন, তখন তিনি মেরুকরণ নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। সংখ্যালঘু ভোটার থেকে শুরু করে হিন্দু ভোটার, বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ জুড়ে মেরুকরণের কি ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, মুর্শিদাবাদ একেবারে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলাই চলে, এবং এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু স্বাধীনতার পর থেকে কোনোদিনও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীকে জয়ী করতে পারেনি। এখানে বরাবর কংগ্রেস এবং আরএসপির প্রার্থী যারা ছিলেন তারাই কিন্তু জয়লাভ করত। তবে বর্তমানে এবছর যে সমীকরণের জায়গায় অনেক রাজনৈতিক মহল যেটা বলছে, মাইনরিটি ভোটের জন্য হয়তো ইউসুফ পাঠান একটা বাড়তি অ্যাডভান্টেজ বা বাড়তি অক্সিজেন পেতে পারে। একদমই। ধন্যবাদ রক্তিম বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদে জমে উঠেছে ভোট গ্রহণ কেন্দ্র, দুঃখিত ভোট গ্রহণ পর্ব। আর সে বিষয়ে আমি আবারও যাচ্ছি শ্রেয়সীদির কাছে। শ্রেয়সীদি, আমরা দেখেছি যে ইউসুফ পাঠান তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা তিনি বলছেন সমস্ত অভিযোগ তিনি এক প্রকার উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে অধীর চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বিভাজন নিয়ে কথা বলেছেন, মেরুকরণ নিয়ে কথা বলেছেন। তবে কি মনে হয়, বিভাজন নিয়ে সামান্য চিন্তিত রয়েছে অধীর চৌধুরী? দেখুন, বিভাজন নিয়ে চিন্তিত থাকার মতো বিষয় তো কিছু নেই এখানে। অধীর চৌধুরী যেটা বলতে চেয়েছেন সেটা বলেছেন যে বিভাজনের একটা চেষ্টা চলছে, কিন্তু উনি কিন্তু একদমই বিচলিত নন। ওনার জয় নিয়ে উনি সম্পূর্ণ নিশ্চিত। এবং আমি আরেকটি বিষয় যেটা বলতে চাই, আজকে টোটাল চতুর্থ দফার এই নির্বাচনে 10টি রাজ্যের 96টি সিটে আজ নির্বাচন হচ্ছে। শুধু অধীর চৌধুরীর সিটই না, উত্তরপ্রদেশ অখিলেশ যাদবের সিটেও আজ নির্বাচন চলছে, বিহারের বিভিন্ন সিটে নির্বাচন চলছে। আজ অনেক কেন্দ্রীয় নেতৃত্ব এবং অনেক স্টার যারা নেতৃত্ব রয়েছেন ওনাদেরও অনেক সিটের আজ নির্বাচন চলছে। তো সুতরাং এই যে আপনি যে বলছিলেন যে মেরুকরণের রাজনীতি বা বিভাজনের রাজনীতি, এটা মূলত আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজ্যেই বিশেষ করে বিজেপি দলই এই ধরনের রাজনীতি করে থাকেন। অধীর চৌধুরী যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বললেন, উনি বললেন যে একটা চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা আমরা বিশ্বাসী সেই চেষ্টায় কেউ সাফল্য কোনোদিন পাবেন না। কারণ বিভাজন করে মানুষকে ভয় দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে কোনোদিনও রাজনীতি করা যায় না, বা শাসনে বেশি দিন টিকে থাকা যায় না। আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বিভিন্ন রকম বক্তব্য ইদানিংকালে এই ধরনের দিয়ে থাকেন, কিন্তু পোলারাইজেশন করে, বিভাজন করে দীর্ঘ সময় একটা অংশের মানুষকে ভয় দেখিয়ে শাসক দলে কোনোদিনও টিকে থাকা যায় না। একদমই। আমি বিশ্বজিৎ বাবুর কাছে একই প্রশ্নে যাচ্ছি। এই যে বিভাজনের রাজনীতি, মেরুকরণের রাজনীতি, তিনি বলছেন সংখ্যালঘুদের নিয়ে খেলা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলি যে এই মুহূর্তে উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, কি মনে হয় বিভাজনের রাজনীতির চাপে কি এবার অধীর চৌধুরী তিনি নিজে পড়ে গেলেন? অ্যাকচুয়ালি হচ্ছে কি, উনি তো পরিষ্কারই বললেন জিনিসটা। এখন প্রবলেম হচ্ছে কি, কোয়ালিশন যেহেতু একটা ফেস দাঁড় করানোর চেষ্টা হয়েছে আইএনডিআই এর থ্রুতে, তো এইটা যেটাই হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো এটা দেখা যাচ্ছে না হয়েছে কোথাও, হয়নি। এটা অনেক জায়গাতেই হয়নি, কোথাও কোথাও হয়েছে। এটা এখন ইলেকশনের এই মুহূর্তে কংগ্রেসের পক্ষে এটা একটা মুশকিল পজিশন পড়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। অধীর চৌধুরী গ্রাউন্ড রিয়ালিটিটা পরিষ্কারভাবে তুলে ধরেছেন এখানে, এবং মমতা ব্যানার্জি চাইছেন যে পুরোপুরি বিভাজনের রাজনীতি করে ওনাকে হারাতে, এটা চাইছেন। এবং সেম স্ট্র্যাটেজি ওয়েস্ট বেঙ্গলের অন্য সিটও আছে, কিন্তু কংগ্রেসের পক্ষে খুলে এটার প্রতিবাদ করাও মুশকিল হয়ে যাচ্ছে, কারণ ওনারা আবার ইন্ডিয়া জোটের পার্টনার ওনারা। এটা অধীর চৌধুরী গ্রাউন্ড রিয়ালিটিটা তুলে ধরছেন একদম পরিষ্কার। এটা সিমিলার সিচুয়েশন আমরা দেখেছি পাঞ্জাবেও আছে। পাঞ্জাবে হয়নি, ইয়েতে দিল্লিতে হয়েছে আপের সাথে এরকম। তো এগুলো হচ্ছে কি, এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আমরা যে কংগ্রেসকে বরাবর দেখে এসেছি, এই যে এইরকম রাজনীতিরই কিন্তু বরাবর শিকার হয়েছে কংগ্রেস। আমি বলবো কংগ্রেসের যে যতটা কংগ্রেসের গ্রোথ, এটা অনেকটা এই যে আঞ্চলিক দলের
কারণেই কিন্তু এট দি কস্ট অফ কংগ্রেস কিন্তু আঞ্চলিক দলগুলো ফুলে ফেঁপে উঠছে এটা। এবং কংগ্রেসকে এটা একটা কোনো একটা সময় গিয়ে আমার মনে হয় এটা নিয়ে একটা কংক্রিট একটা পজিশনে আসতে হবে যে আমি কোয়ালিশনের খেসারত দিতে গিয়ে আমার নিজের শক্তি কেন হারাবো। এই জায়গায় একটা সময় আসবে এবং এটা কিন্তু কংগ্রেস কিন্তু একদম পরিষ্কার স্বীকার কিন্তু এই যে মানে আঞ্চলিক দলের উত্থানের যে পরিষ্কার শিকারটা হচ্ছে কংগ্রেস, এট দি কস্ট অফ কংগ্রেস। বিজেপি উঠে যাচ্ছে, এখন কংগ্রেস কিন্তু নিজেকে সে বাড়াতে পারছে না। এই জন্য আমি বলছিলাম যে 2000 নেক্সট যদি ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশনে যায় তখন হয়তো কংগ্রেসের একটা কোনো কিছু ওই জায়গাতে। এবং সত্যি কথা বলতে কি আমার যেটা মনে হয়েছে কংগ্রেস এখন চাইছে অ্যাকচুয়ালি এই পজিশনটা নিতে, কোয়ালিশন পলিটিক্সের কাছে মাথা নোয়াতে চাইছে না কংগ্রেস। ওয়েস্ট বেঙ্গলে একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেছে এই জায়গাটাতে, বিশেষ করে অন্য স্টেটে এবং ওয়েস্ট বেঙ্গল এবং বিশেষ করে আমি বলবো আম আদমি পার্টির সাথে ওদের বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। বাকি জায়গাতে ইয়ে করে নিচ্ছে মোটামুটি। কংগ্রেস কিন্তু এই যে আমাদের যে সংখ্যালঘু ভোটের একটা মেজর অংশের মানে আমরা যেটা দেখেছি কর্ণাটকে বা ধরুন তেলেঙ্গানাতে, এগুলোতে ওনারা কিন্তু কিছুটা সাকসেস পাচ্ছেন। মানে একটা হচ্ছে কি ওই দেখা গেছে কি যে ওয়েস্ট বেঙ্গলে দেখুন না সংখ্যালঘু ভোট পুরোটাই যে ওয়েস্ট বেঙ্গলে গতবার বিধানসভায় জিতলেন পুরোটাই তো সংখ্যালঘু ভোটের উপরে বেস করে জিতেছেন। তো মমতা ব্যানার্জি কিছুতেই সংখ্যালঘু ভোটকে উপরে এনকেশ করতে চাইছেন এবং কংগ্রেসকে কিছুতেই এখানে আসতে দিতে চাইছেন না। মূল সমস্যাটা এখানেই। এবং ইউসুফ পাঠানকে দাঁড়ানো বা ধরুন অধীর চৌধুরীকে হারানোর যে তৃণমূলের স্ট্র্যাটেজিটা এটা পরিষ্কার যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা টোটাল যে সংখ্যালঘুর যে ভোট আছে গত 30% মতো ভোট আছে, এই ভোটটা আমরা পুরোপুরি চাই। এই জায়গাতে আমরা কংগ্রেসকে কিছুতেই দাঁড়াতে দেবো না। এবার কোয়ালিশন হোক না হোক এটা পরের কথা, আগে আমরা এবং মমতা ব্যানার্জি বলেছেন যেটাই আমরা আমাদের দাবি আদায় করে নিতে পারবো। মানে আমরা আগে তৃণমূল আমরা পুরোটা আমরা একা একা সবকিছু নিতে চাই সুযোগ সুবিধাটা। বিশেষ করে একটা বিষয় ইউসুফ পাঠানকে কিন্তু বলির পাঠা বলেও এক প্রকার কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে ইউসুফ পাঠানকে বলির পাঠা বানিয়ে তৃণমূল সেখানে সংখ্যালঘুদের ভোট আটকানোর চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় কোনোভাবেই সফল হবে না। এই যে একের পর এক বিস্ফোরক মন্তব্য অধীর চৌধুরীর মুখে উঠে আসছে আর এই যে বিভাজনের কথা উঠে আসছে তাকে কেন্দ্র করে কি মনে হয় যে বহরমপুরে কেমন চিত্র হতে পারে ভোটের ফলাফলের দিক? বহরমপুরে একটা কি বহরমপুরে কিন্তু অধীর চৌধুরী কিন্তু গ্রাউন্ড লেভেলের টাচ কিন্তু আমরা যতটুকু জানি অনেক ভালো টাচ আছে। এখন ধরুন এটা একটা সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি যেটা বললাম 30% যে সংখ্যালঘু ভোটটা উনি চাইছেন এটা যদি ওনার থেকে সরাতে মমতা ব্যানার্জি সফল হন তাহলে তো বহরমপুরে মানে অধীর চৌধুরী জেতার সম্ভাবনাটা কমে যাচ্ছে অনেকটা। এটাই হচ্ছে এবং মমতা ব্যানার্জি এটাই চাইছেন বেসিক্যালি। কতটা সাকসেস হবে এটা তো জনগণ, আমি এই জন্যই বললাম যে সচেতক মানে সচেতনতা, জনগণের সচেতনতা, ভোটারদের সচেতনতা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। এবং যে লোকটা যদি অধীর চৌধুরী বহরমপুরে যে গ্রাউন্ড লেভেলে যে টাচ মেনটেন করে সবার সাথে থাকেন এটার দান পাবেন নাকি যে মমতা ব্যানার্জি বলেছেন এটা কারণে আমি এগেইনস্টে ভোট দেবো, এটা একটা ফ্যাক্টর। কারণ অ্যাকচুয়ালি তো মমতা বহরমপুরে আমাদের সংখ্যালঘু জনসাধারণের উপরে অধীর চৌধুরীর একটা বড় ইনফ্লুয়েন্স আছে, এটা ফ্যাক্ট। এবং কতটা এটা ভোটের রেজাল্টে দেখা যাবে আর কি। একটা ওনার পক্ষে লড়াইটা খুব কঠিন হয়ে গেছে আমি এটা বলতে পারি। আমি শ্রেয়সীদির কাছে যাচ্ছি। শ্রেয়সীদি, এই মুহূর্তে তৃণমূলের যারা তাবর নেতৃত্বরা রয়েছে বা প্রথম সারির যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হয়নি তার একমাত্র কারণ হচ্ছে অধীর চৌধুরী। ওনার জন্যই নাকি ইন্ডিয়া জোট সেখানে লড়াই করেনি। যে জায়গায় আমরা দেখেছি রাজ্যেও বাম কংগ্রেস একসাথে লড়াই করেছে সেই জায়গায় গোটা পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর জন্য নাকি ইন্ডিয়া জোটের লড়াই হয়নি। এত বড় একটা বিস্ফোরক মন্তব্য, কি বলবেন? দেখুন, অধীর চৌধুরী ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করছেন। ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কি আছে, ওখানে কি রকম জোট করলে বা জোটে গেলে বা না গেলে কোনটা করলে ভালো হবে সেখানকার মানুষের জন্য, সেটা অধীর চৌধুরী এটা বেটার বুঝবেন। এবং যেহেতু অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি ওয়েস্ট বেঙ্গলে, তো অবশ্যই যে ওখানকার যে জোট বিষয়টা যে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন ওনারা জোট করতে গেলে অধীর চৌধুরীর থেকে মতামত নেবেন, অধীর চৌধুরীর কথা মতেই অবশ্যই সেই জিনিসটা হবে। অধীর চৌধুরী যদি মনে করে থাকেন যে সেখানে জোট করলে মানুষের জন্য ভালো হবেন না, সেই জন্য জোট হয়নি। অধীর চৌধুরী যদি মনে করতেন যে না, সেখানে যেহেতু অধীর চৌধুরী সেখানকার মানুষের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং দীর্ঘদিন যাবৎ
দীর্ঘ কয়েক দশক যাবৎ অধীর চৌধুরী সেখানে মানুষের স্বার্থে লড়াই করে আসছেন, মানুষের স্বার্থে আন্দোলন করে আসছেন, লড়াই করছেন। অধীর চৌধুরী সেই জিনিসটা বেটার বুঝবেন। তো অধীর চৌধুরী যদি মনে করে থাকেন যে সেখানে জোট করলে পরিস্থিতি ভালো হবে না, মানুষের জন্য ভালো হবে না, সেই কারণেই হয়তো অধীর চৌধুরী সেখানে জোট করেননি। এখানে আমি একটা লাইন অ্যাড করতে চাইবো। পশ্চিমবঙ্গে কিন্তু এই যে আপনার শিক্ষক ঘোটালা বলুন এবং আপনার আরো অনেক ইস্যুতে মানে এন্টি ইনকামবেন্সি কিন্তু খুব পিকে আছে কিন্তু। এই জন্যই মমতা ব্যানার্জি মরিয়া হয়ে সংখ্যালঘু ভোটকে চাইছেন, আমি যেটা বুঝতে পেরেছি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং এইখানে এই এন্টি ইনকামবেন্সির হয়তো অধীর চৌধুরী হয়তো চাইছেন না যে এন্টি ইনকামবেন্সির এফেক্টে মানে কংগ্রেস এফেক্টেড হোক। স্ট্রং এন্টি ইনকামবেন্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাজ করছে কিন্তু, কারণ মানে করাপশন মানে একদম মানে প্রচন্ড পরিমাণে করাপশন, মহিলা নির্যাতন সবকিছু নিয়েই সরকারের এগেইনস্টে কিন্তু একটা বিরাট ক্ষোভ আছে। এবং তৃণমূলের অস্তিত্ব বলতে পারেন, পুরো তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব কিন্তু এবারের লোকসভা ইলেকশনের রেজাল্টের উপরে অনেকটাই নির্ভর করবে বলে আমার মনে হয়। আরেকটা বিষয় আমি আপনাকে অবশ্যই জানতে চাইবো, একদিকে নির্বাচন কমিশন যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে তখন তারা প্রথমেই বলেছিল যে 100% যেন ভোট পড়ে, তার জন্য তারা পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গা চষে বেড়াবে, কারোর ভোট যেন বাদ না যায়। কিন্তু একের পর এক যখন প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফার ভোট হয়, তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু শতাংশটা কমছে, কোথাও 50%, কোথাও 60%। এবং প্রথম এবং দ্বিতীয় দফার কথা যদি বলতে হয়, ত্রিপুরা রাজ্য কিন্তু সর্বপ্রথম স্থান অধিকার করেছে ভোট গ্রহণের শতাংশের নিরিখে। কেনই বা মানুষ আগ্রহী নয় বা কেনই বা ভোট দিতে যাচ্ছে না, শতাংশটা কেন কম হচ্ছে? একটা হচ্ছে কি, ত্রিপুরাতে বিশেষ করে আমার যেটা মনে হয়েছে আমি বলছি, ত্রিপুরাতে বামফ্রন্টের রাজনীতি করেছে অনেক বছর ধরে, এখনো করছে বামফ্রন্টে। এখানে এক ধরনের সিস্টেম আগে থেকে চলে আসছিল বলে একটা প্রচলিত ধারণা আছে, যেটা হচ্ছে কি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ধরুন আপনি রেগা বলুন বা বিভিন্ন রকমের, ওইটাতে মানে জনগণ যদি ভোটে যদি পার্টিসিপেট না করে তাহলে হয়তো ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এটা একটা মুখ্য কারণ ত্রিপুরাতে ভোট বাড়ার পেছনে। এবং সিমিলার সিচুয়েশন পশ্চিমবঙ্গ আমার মনে হয় একই রকম, একই কায়দাতে। কিন্তু অন্য স্টেটে কিন্তু সিস্টেমটা কিন্তু এত লোক মানে ডিরেক্টলি ইনভলভ থাকে না, এবং ত্রিপুরাতে আস্তে আস্তে কমে যাবে আমার ধারণা কিছুদিনের ভেতরেই। অন্য স্টেটে কিন্তু খুব নমিনাল একটা পার্সেন্টেজ, আমি নিজেও ভোট করেছি বাইরে, আমি দেখেছি খুব নমিনাল একটা পার্সেন্টেজ লোক পার্টিসিপেট করে পোলিং, মানে ডিরেক্টলি মানে পার্টির মানে সাপোর্ট হয়ে। বাকি ধরুন এটা বড়জোর 5 to 10%, বাকি লোক কিন্তু অতটা ইন্টারেস্ট থাকে না। এর একটা কারণ যেমন ধরুন না, এই যে শহরগুলোতে যেখানে ভোটের পার্সেন্টেজ মূলত শহর কেন্দ্রিক এখানে কম হচ্ছে, এবং কয়েকটা স্টেট আমি বলবো যে কারণে এগুলো কম হচ্ছে, যেমন ইউপিতে কম হচ্ছে, মহারাষ্ট্রে খুব কম হচ্ছে, এই বিহারে কম হচ্ছে। এগুলো তো মানে সবচেয়ে মোস্ট পপুলেটেড আমাদের মানে স্টেটের ভিতরে পড়ে, আমাদের যতগুলো স্টেট আছে। তো এই জায়গাগুলোতে কি হচ্ছে, বিশেষ করে শহর কেন্দ্রিক ভোটের পার্সেন্টেজ কম হওয়ার কারণ হচ্ছে কি, ওরা ভাবছে যে আমরা দিলেও কি না দিলেও কি এটা তো এমন কোনো এফেক্ট আসবে না, বা ওরা ডিরেক্টলি এফেক্টেড হচ্ছে না। কিন্তু আমি বলবো ওদের তো অন্তত মানে সেন্ট্রালি দেশের একটা স্টেবিলিটির জন্য একটা ভালো সরকার দরকার, এই যে এটা মাথায় রেখে ওনাদের যে পছন্দের ওনাকে অবশ্যই ভোট দেওয়া উচিত। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা আরেকটা কারণ হতে পারে, আরেকটা কারণ হতো যে একটা যে হিট ওয়েভ চলছিল, এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অনেক জায়গাতে যেখানে ভোট খুব কম পড়ছে, এই জায়গাতে অনেক সময় কি হয়, কেউ যদি মনে করে যে আরে আমার এখানে ও হয়তো ও পছন্দের ক্যান্ডিডেট নেই, ধরুন না আমি কোনো একটা জায়গাতে ভাবলাম যে এখানে তো আমার ভোটটা কোনো কাজে লাগবে না, বা হতে পারে কোয়ালিশনটা ওর পছন্দ মতো হয়নি, এরকমও হতে পারে। বা ধরুন বললো যে ও দেখলো যে উইনিং পসিবিলিটি নেই, ওয়ান সাইডেড হচ্ছে, আর শুধু গিয়ে ভোট দিয়ে লাভ কি, মানে খুব বেশি কম্পিটিশন নেই এইসব জায়গাতে। তো ওই জায়গাতেও হতে পারে এরকম, এটা বিভিন্ন এক্সপার্টরা বলছেন, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন, যে বলছে যে কম্পিটিশন নেই তো আমি গিয়ে লাভ কি, এরকম। আবার যে জায়গাগুলোতে কম্পিটিশন আছে ওখানে কিন্তু খুব ভালো ভোট পড়ছে, এরকম হতে পারে। তো কারণটা তো একটা তো হিট ওয়েভ তো একটা কারণ। তবে একটা কথা আপনাকে বলি, এখানে
ইন্ডিয়াতে কিন্তু কখনোই কিন্তু খুব বেশি ভোট পড়েছে এরকম না কিন্তু। আমি যদি ইন্ডিয়ার টোটাল যে ভোটের পার্সেন্টেজ বলুন 67 পয়েন্ট, আমার মনে 67.4% হাইয়েস্ট পড়েছে 2019-এ লোকসভা ভোট ইন্ডিয়াতে এতদিন অবধি, যে আমরা যতদিন দেখে আসছি। আর খুব কম 51-52-তে আমার মনে হয় বিলো 50 ছিল, 46-7 এরকম পার্সেন্টেজ ছিল। তো বরাবরই এখানে ওই যে একটা রিল্যাক্টেন্সি আছে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা বাদ দিলে পরে অন্য জায়গাতে কিন্তু ভোটের প্রতি একটা রিল্যাক্টেন্সি, যে একটা নতুন কিছু যে তা না। আর এইবার 2000 আমরা সবসময় মানে রেফার করছি 2019-এর ভোটের সাথে কমেছে একটু। 2019 ছিল এখনো অবধি ইন্ডিয়াতে যত ভোট হয়েছে 51-52 থেকে নিয়ে এখনো অবধি সবচেয়ে হাইয়েস্ট টার্ন আউট ছিল 2019-এ। তো 19 থেকে কিন্তু আমার মনে হচ্ছে অ্যারাউন্ড 3%-এর মতো কম হয়েছে টোটাল ভোটার। তো 3% খুব বেশি, যে খুব বেশি একটা মানে কম এটা বলা যাবে না। আবার আপনি যদি এর আগের মানে পার্লামেন্ট ইলেকশনের ভোট আপনি দেখুন, তাহলে দেখবেন যে এখানে আরো কম হয়েছে অনেক জায়গাতে। আমি টোটাল আমার 19-এর রেফারেন্স ধরছি বলে আমাদের মনে হচ্ছে যে হয়তো অনেকটা কম হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আমি দেখেছি যত 66%-এর মতো হয়েছে ফার্স্ট 3 এভারেজ আপনি যদি ধরুন প্রথম 3টা ফেজে মিলে, মানে এখানে মোর দেন 50% সিট হয়ে গেছে এখানে। তো এখানে তো 3% ইজ নট দ্যাট মাচ, মানে ওরির ব্যাপার না। আর যেটা বললাম এটা কম্পারিজন, যেহেতু 19-এর রেফারেন্সে আসছে, আমি আগের রেফারেন্সে দেখলে দেখবেন যে ইট ইজ নর্মাল অনলি। এটা আমার মনে হয় না ইট ইজ মানে এক্সপেক্টেড অনলি, আমার যেটা মনে হয়েছে এটা। একদম। আমি শ্রেয়সীদের কাছে যাচ্ছি। শ্রেয়সীদি, অধীর চৌধুরী আপনি বলছেন অনেকটাই আত্মবিশ্বাসী জয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি কিন্তু একটা বক্তব্য বারবার রাখছেন, বিভিন্ন জনসভায় যখন যাচ্ছেন তিনি একটি কথা অবশ্যই যুক্ত করছেন, সেটি হচ্ছে তিনি যদি ভোটে জয়যুক্ত না হন তবে তিনি ঝালমুড়ি বিক্রি করবেন। তবে কি তিনি আত্মবিশ্বাসী নয়? কেনই বা তিনি এই কথাটি বলছেন? উনি বক্তব্যে, আমরা যখন বক্তব্য দিতে যাই বিভিন্ন সময় মানুষ বিভিন্ন কথা বলে থাকেন। উনি তো, আপনি ওনার বক্তব্য শুনলেন টিভির মাধ্যমে, আমরাও শুনেছি যে উনি ওনার জয় নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী না এরকম বিষয় না। উনি বক্তব্য রেখেছেন হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে হতে পারে, সেটা আমি শুনিনি। আমি এখন আপনার কাছ থেকেই শুনলাম বিষয়টা, সে বিষয়ে আমি ঠিক জানি না। ওনার জয় নিয়ে উনি সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী। এবং শুধু উনিই নয়, আমরা এবার এই 4র্থ দফার নির্বাচনে যতগুলো সিটে নির্বাচন হচ্ছে, আমরা সবগুলো সিটে, বেশিরভাগ সিটে আমরা আত্মবিশ্বাসী রয়েছি যে আমরা এবার কংগ্রেস এবং ইন্ডিয়া জোট যে সমস্ত ইস্যুগুলি নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, অধিকাংশ সিটে অধিক মানুষের অধিক ভোটে আমরা জয়ী হয়ে আসব। এবং আগামী দিনে ভারতবর্ষে ইন্ডিয়া জোটের প্রার্থীরা বিপুল সংখ্যায় জয়ী হয়ে এসে ইন্ডিয়া জোটের সরকার হবে, সেটা আমরা নিশ্চিত। কারণ আমরা যে সমস্ত ইস্যুগুলি নিয়ে, আমরা সাধারণ মানুষের ইস্যুগুলি নিয়ে, দেশের যুবক, মহিলা, কৃষক, এই সমস্ত যে মানুষের যে সমস্যাগুলো আছে এবং সেই সমস্যার আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা মানুষের সামনে যাচ্ছি, কথা বলছি। আমাদের প্রতিশ্রুতিতে আমরা রেখেছি, আমরা 5টি গ্যারান্টি, 25টি প্রতিশ্রুতি আমরা রেখেছি। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের লড়াই। কিন্তু আমাদের যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছেন ভারতবর্ষের বিজেপি দল, যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আগে যেরকম প্রধানমন্ত্রী বক্তব্য দিতেন 2014 সালে বলুন, 2019 সালের নির্বাচনে বলুন, উনি যেটা বললেন যে 2019 সালে ভারতবর্ষে অধিক ভোট হয়েছে, 2019 সালে যে সমস্ত বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিতেন, প্রধানমন্ত্রী কথা বলতেন, আজকে কিন্তু সেই বিষয়গুলি নেই। 2019 সালে, 2014 সালে প্রধানমন্ত্রী তার কাজ, তিনি কি করতে পারেন দেশবাসীর জন্য, তিনি পুনরায় সরকার গঠন করলে তিনি সাধারণ মানুষের জন্য, দেশের মহিলাদের জন্য, যুবকদের জন্য কি করবেন এবং ওনার কাছে কি প্রজেকশন আছে আগামী দিনে করার মতো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি কথা বলতেন। একদমই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অধীর চৌধুরী একজন পুরখাওয়া নেতৃত্ব এবং ওনার যথেষ্ট কদর রয়েছে জাতীয় কংগ্রেসে। সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু নিচুতলার কর্মীরা বলছে, সেটা হচ্ছে ওনার গুরুত্ব রয়েছে, কিন্তু সেই জায়গায় উনি যখন প্রচার করেছেন ওনার কেন্দ্রে, কিন্তু রাহুল গান্ধী বলো, প্রিয়াঙ্কা গান্ধী বলো বা সোনিয়া গান্ধী বলো, কেউই কিন্তু ওনার প্রচারে উপস্থিত হননি।
তো সেই বিষয়টা কি বলবে? তিনি একজন পোর খাওয়া নেতৃত্ব, যথেষ্ট গুরুত্ব রয়েছে ওনার কংগ্রেসের ক্ষেত্রে। অন্যদিকে বহরমপুর কেন্দ্রেও কিন্তু ওনার যথেষ্ট দাপট রয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বরা কেন গুরুত্ব দেয়নি ওনার কেন্দ্রে? অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল নাকি? সেই বিষয়টা কি বলবেন? অবশ্যই অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল। উনি বহরমপুর থেকে দীর্ঘদিন উনি সেখানে লড়েছেন এবং জিতেছেন। এবং যে আপনি যে বললেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীরা কেন আসেননি, অধীর চৌধুরী যিনি, উনি নিজেই একজন স্টার ক্যাম্পেইনার, উনি নিজেই একজন স্টার, যে কি বলবো, উনি একজন কেন্দ্রীয় নেতৃত্ব নিজেই। এবং বিভিন্ন কারণে, যেহেতু কেরলে নির্বাচন ছিল রাহুল গান্ধীর, এবং রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে ভারত জোড়ো নাই যাত্রা করে গেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সিটে রাহুল গান্ধী বিভিন্ন সময় এসছেন, প্রচার করেছেন পশ্চিমবঙ্গেও। ওনার সিটে হয়তোবা কোনো কারণে ওনার টাইম, ডেট, ইস্যু নাই মিলতে পারে, বিভিন্ন কারণে হয়তোবা নাই আসতে পারেন। যেমন আমাদের স্টেটের ক্ষেত্রেও হয়েছে টাইম ইস্যু, আমাদের বিভিন্ন যে ইস্যু, টাইম বা প্লেস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ওনারা নাই আসতে পারেন। কিন্তু অধীর চৌধুরীর যে সিট, সেই সিটে রাহুল গান্ধীকে আসতে হবে, প্রিয়াঙ্কা গান্ধীকে আসতে হবে, এরকম কিন্তু বিষয় নেই। অধীর চৌধুরী নিজেই একজন হেভিওয়েট লিডার। উনি ওনার নির্বাচন শেষ হলে উনি বিভিন্ন জায়গাতে মানুষের হয়ে প্রচারে যাবেন। সেখানে ওনাকে জেতানোর জন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসতে হবে সেরকম তো বিষয় নেই। কিন্তু আমরা দেখিয়েছি রায়বেরেলি থেকে শুরু করে আমিঠি বিভিন্ন জায়গায় হেভিওয়েট নেতৃত্বরা প্রচার করছেন, সেখানে প্রার্থী রয়েছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা, এমনকি খার্গে নিজে আমরা গতকাল দেখেছি রায়বেরেলিতে এবার দাঁড়িয়েছেন আমাদের জননেতা শ্রী রাহুল গান্ধীজি। রাহুল গান্ধীজি কিন্তু রায়বেরেলিতে এখনো পর্যন্ত প্রচারে যাননি। রায়বেরেলিতে ওনার হয়ে প্রচার করছেন মল্লিকার্জুন খার্গেজি গেছেন, প্রিয়াঙ্কা গান্ধীজি, বোধহয় আজকেও প্রিয়াঙ্কা গান্ধীজির সেখানে জনসভা আছেন। তো রায়বেরেলি এটা ইউপিতে, উত্তরপ্রদেশে এবং বিভিন্ন জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের যারা স্টার ক্যাম্পেইনাররা রয়েছে ওরা বিভিন্নভাবে প্রচার করছেন। রাহুল গান্ধীজি অন্য জায়গায় প্রচারে ব্যস্ত আছেন। রাহুল গান্ধীজি রায়বেরেলিতে দাঁড়ালেও কিন্তু এখন পর্যন্ত প্রচারে রাহুল গান্ধীজি যাননি সেখানে। তো বিভিন্ন মানুষ মিলে আমাদের দলের যে নীতি রয়েছে, যারা স্টার ক্যাম্পেইনাররা রয়েছে, যারা যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস সভাপতি, সভানেত্রীরা যারা রয়েছেন, ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন। আজ তো দক্ষিণেরও একটি রাজ্যে নির্বাচন চলছে, সেক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী আপনারা? বিশেষ করে তেলেঙ্গানার কথা যদি বলতে হয়, তেলেঙ্গানা নিয়ে আপনারা কতটা আত্মবিশ্বাসী? তেলেঙ্গানায় নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী। এবং একটা আপনি হয়তোবা শুনেছেন, একটা স্লোগান উঠেছে এবার, দক্ষিণে সাফ, উত্তরে হাফ। তো আমরা যে মানে ইন্ডিয়া জোট কিংবা কংগ্রেস দল, তেলেঙ্গানা বলুন, কর্ণাটক বলুন, দক্ষিণের যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে কংগ্রেসের যে ফ্লো রয়েছে, কংগ্রেসের নেতৃত্বরা, ওখানকার যারা নেতৃত্বে রয়েছেন, ডিকে শিবকুমার বলুন বা দক্ষিণের যারা নেতৃত্বরা রয়েছে, ওখানে খুবই ভালো কাজ করছেন। এবং যে যে স্টেটগুলিতে কংগ্রেস সরকার গঠন করেছেন, সরকারে আসার সঙ্গে সঙ্গে কংগ্রেসের যা প্রতিশ্রুতি ছিল তার সম্পূর্ণভাবে পূরণ করার কাজ শুরু হয়ে গেছে এবং কিছু প্রতিশ্রুতি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমাদের যে ইস্যুগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ রয়েছে গ্রাউন্ড রিলেটেড, মানুষ রিলেটেড ইস্যু। সেই সমস্ত বিষয় নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে, মানুষ এবার কংগ্রেসকে বিশ্বাস করে, আমাদের নেতৃত্বদের উপর বিশ্বাস রেখে মানুষ আমাদেরকে ভোট দেবেন। আমি বিশ্বজিৎদার কাছে যাচ্ছি। বিশ্বজিৎ বাবু, ঝাড়খণ্ড, দুঃখিত, এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় বিধানসভা এবং লোকসভা নির্বাচন একই সাথে চলছে। সেক্ষেত্রে কি মনে হয়, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় যে নির্বাচন, সেই নির্বাচনে বাজিমাত করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেই জায়গায় উড়িষ্যায় বেশি করে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি সেখানে বলছে যে এবার তারা সেখানে তাদের আস্তানা গেড়ে বসেছে, কোনোভাবেই সেখানে বিরোধীরা ঢুকতে পারবে না। তো এই বিষয়গুলি আগামীতে কতটা প্রভাব পড়বে, বা এই অন্ধ্রপ্রদেশের রাজনীতি দেখে আপনার কি মনে হচ্ছে? অন্ধ্রপ্রদেশে আমার মনে একটা কোয়ালিশন করেছে, এই কোয়ালিশনটা নিয়ে বিজেপি তো খুব আশাবাদী, বা বিভিন্ন রকমের যে এক্সিট পোল বেরিয়েছিল এগুলোতে তো অনেকটা ওদের অ্যাডেড অ্যাডভান্টেজ দেখিয়েছে। হ্যাঁ, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে একটা বিরাট বড় মানে একটা সাকসেস হয়তো বিজেপি পেতে পারে ডিউ টু কোয়ালিশন।
এবং এই কোয়ালিশনটা এইভাবেই হয়েছে। এবং আমরা ইয়েতে গেল, দেখুন বিধানসভা হচ্ছে, তো বিধানসভাতে কিন্তু ওই চন্দ্রবাবু নাইডু ওনার ওনার ইয়েটা বেশি থাকবে, দবদবা বা নাম্বার অফ সিটস কন্টেস্টেড এটাতে। আবার লোকসভাতে ম্যাক্সিমাম বিজেপি চাইছে এটাতে। তো আলটিমেটলি আমাদের তো এখন যেহেতু লোকসভার রেসপেক্টে যদি চিন্তা করা হয়, তাহলে এখানে বিজেপি যদি 8-10টাও আসন পায়, এখানে তো অনেক বড় ব্যাপার এটা। কেন বিজেপি সেখানে সামান্য হলেও দুর্বল রয়েছে? দুর্বল বিজেপি উইদাউট মানে কোয়ালিশন অন্ধ্রপ্রদেশে বিশেষ কিছু করতে পারতো না, এখানে 1-2টো সিট পেত কিনা ডাউট আছে এটা। হ্যাঁ, ওই জায়গাতে কোয়ালিশনটা বিজেপির পক্ষে। অ্যাকচুয়ালি বিজেপি এবার কি হয়েছে, এই কোয়ালিশন গুলো খুব স্ট্র্যাটেজিক্যালি অনেক কিছু কোয়ালিশন করেছে, যেগুলো বিজেপির প্রসপেক্টটাকে কিছু কিছু স্টেটে, যেমন অন্ধ্রপ্রদেশে এখানে বাড়িয়ে দিয়েছে, ইউপিতে এরকম কিছু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ওরা করেছে। ছোট ছোট মনে হবে দল, কিন্তু এগুলো বিভিন্ন গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, ওইটাকে ভোট ডিভাইডটা বন্ধ করে দিয়ে ওরা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। এইগুলোর বেনিফিটটা ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি করেছে। এবং উড়িষ্যাতে আপনার নবীন পট্টনায়ক নো ডাউট ভালো লিডার, হ্যাঁ, এবং ওইখানে হয়তো দেখা যাবে যে ওইখানে বিধানসভাতে উনি কমফোর্টেবলি খুব ভালো অ্যাবসলিউট মেজরিটি। লোকসভা ভোটে হতে পারে, জানি না ওদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, কিন্তু নবীন পট্টনায়কও ঠিক কিন্তু আপনার ওই আইএনডিআই জোটের এখানে যাননি কিন্তু উনি। মানে বলতে পারেন যে হয়তো এটা বিজেপির এখানে বলতে পারে একই জায়গার ভিতরে লড়াইটা, হয়তো ওইখানেও সিমিলার টাইপের হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেও পারে, বিচিত্র কিছু না। আগেও তো পেয়েছে বিজেপি এখানে 6-7টা মনে সিট পেয়েছিল, এবার কিন্তু বিজেপি এখানে কিন্তু আরো অনেক বেটার রেজাল্ট, কারণ ওরা চাইছে যে আমার লোকসভা বিধানসভা ওরা পাবে না, এখানে নবীন পট্টনায়ক জিতবে, হ্যাঁ, হয়তো এরকমই সবাই ভাবছে, কিন্তু লোকসভার ওই জায়গাটাতে ওইখানে ওরা এইভাবেই ওরা স্ট্র্যাটেজি করে করে মানে ওইটা আমার মনে হয় এগুলো খুব মানে প্রসপেক্ট বাড়িয়ে দিয়েছে বিজেপির উইনিং এর। এটা অর্থাৎ আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার বিষয় নিয়েও আলোচনা করেছি, কেননা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতেও বিধানসভা এবং লোকসভা নির্বাচন চলছে, তাই সেক্ষেত্রে কেমন পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক বিশ্লেষকদের কি মত, সমস্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।